গত 27 জুলাই আবার একটি গ্রুপ ট্যুর নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সুন্দরবনের উদ্দেশ্যে। লাইন দিয়ে একে একে আমরা গাড়িতে সবাই উঠে পড়লাম। গাড়িতে উঠেই একে একে সবাইকে টিফিন দিয়ে দেওয়া হলো। তো 5:30 আমরা গাড়ি ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। সকলকে টাটা বাই বাই জানিয়ে আমরা দক্ষিণেশ্বর নিউ টাউন রাজারহাট হয়ে বাসন্তী হাইওয়ের একটি জায়গায় দাঁড়ালাম টি ব্রেকের জন্য। আমরা এখন এই বাসন্তী হাই রোডের উপরে দাঁড়িয়েছি টি ব্রেক এবং টয়লেট ব্রেকের জন্য। সবাই এখানে চা খাচ্ছে। তারপর ঠিক 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম গদখালি লঞ্চ ঘাটে, যেখানে আমাদের লঞ্চ দাঁড়িয়েছিল। লঞ্চে উঠে আমাদের দিয়ে দেওয়া হলো গরম গরম লুচি, কাবলি ছোলার চানা মশলা। খেতে খেতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। তারপর বৃষ্টি কমতেই আমরা চলে আসলাম হ্যামিল্টন সাহেব এবং বেকন সাহেবের বাংলো পরিদর্শন করতে। লঞ্চে ফিরেই আমাদের দিয়ে দেওয়া হলো আমুদি মাছের ফ্রাই এবং সঙ্গে চললো গান বাজনা। গান বাজনা করতে করতে সময় চলে এলো লাঞ্চে। আর যে উৎসবের জন্য এখানে আসা সেই ইলিশ উৎসব, তাই পাতে পড়লো ইলিশ এবং গলদা চিংড়ি দুটোই একসাথে। লাঞ্চ করেই এদিক ওদিক ঘুরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। লঞ্চঘাট থেকে রিসর্টের দূরত্বটাই অনেকটা ছিল, তাই আমাদের টোটো করে যেতে হয়েছিল। গ্রাম্য পরিবেশের মধ্যে আমাদের রিসর্টটা এতটাই সুন্দর ছিল যেটা আমরা কল্পনাও করতে পারি। রাতের বেলায় আমরা খুব মজা করলাম, ঝুমুর নাচের সাথে তালে তাল মিলালাম এবং পরের দিন সকালে বেরিয়ে পড়লাম আবার বাঘ দেখার উদ্দেশ্যে। যদিও বাঘ আমাদের কপালে ছিল না, জুটলো একটি ছোট্ট বাচ্চা কুমির। আর বাঘেদের বাসস্থান দেখেই আমরা সন্তুষ্ট, তাই সেটা দেখেই আমরা ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। শুভ সকাল বন্ধুরা, আজকে 27/7/2024 বেরিয়ে পড়েছি এক নতুন জায়গায়। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন যে আপনারা কোথায় যাচ্ছি। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। আজকে আমরা একটা গ্রুপ ট্যুর করছি সুন্দরবনের, আর সবাই এসে গেছে এখানে, দেখতে পাচ্ছেন। মর্নিং। আর কয়েকজন বাকি আমাদের, এই যে সবাই ঢুকছে স্কুটি নিয়ে, দেখতে পাচ্ছেন। সব স্কুটি এখানে রেখে দেওয়া হবে। আর এই যে এসে গেছে সবাই। তো আমরা এই যে উঠে যাচ্ছি এক এক করে গাড়িতে। আর সকাল এখন প্রায় 5টা বেজে গেল, যেখানে আমাদের 4:30 গাড়ি ছাড়ার কথা। যা হয় লেট হবেই সাধারণত, ব্যাপার সবাই আসবে এক এক করে রেডি হয়ে। প্রত্যেকটা গ্রুপে একজন দুজন থাকে যাদের জন্য লেট হয়। দেখাচ্ছি আসছে। এই যে লেট করেছে, এই যে লেট ম্যান এই লেট ও ম্যান। আমরা লাস্ট এই উঠছি, ফাইনাল সবাই ঢুকে গেছে, আমরা ঢুকি। চলুন টাটা, দেখা হচ্ছে গাড়িতে। তো 5:30 আমরা গাড়ি ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে টিফিন বিতরণ চলছে। তো এখানে এই যে টুপিটা একটু দেখিয়ে দাও। এই যে 2 পিস U24 আর জার্নি উইথ অভিজিৎ। হ্যাঁ, তোমার যা রিচ আছে। তো আমরা এখন জিটি রোডে উঠে গেছি। রিক্সা থেকে গদখালি যাব আমরা। গদখালি কিলোমিটার দেখাচ্ছে 105 কিলোমিটার। আর সময় লাগবে, যেহেতু আমরা একবার মাঝখানে একটা ব্রেক দেবো, টি ব্রেক, তার জন্য হয়তো ওই 3.5 থেকে 4 ঘন্টা লেগে যাবে। তারপরে রাস্তার কন্ডিশন বুঝে যা সময় লাগবে সেটা আমরা দেখাবো পরে আপনাদেরকে। আর এখন সকালবেলায় এই জিটি রোডের ফাঁকা জিটি রোড, যেখানে এই জিটি রোড কিন্তু প্রচুর জাম থাকে 10টা-11টার সময় সাধারণত যেটা হয়। এই সকাল কোথাও ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। যেখানেই আমরা যাই কিনা সকাল বেরোনোর মজাই আলাদা। তো আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ। এই যে সামনে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মন্দির। আর এই যে বাঁদিকে গঙ্গা, আর বাঁদিকে ফুটপাতে সবাই মর্নিং ওয়াক করছে। আর ওয়েদারটা দেখুন একবার, কিরকম মেঘ করে আছে, দূরে দেখা যাচ্ছে মেঘ একদম ভেসে বেড়াচ্ছে, কালো কালো মেঘ। আর ঠিক বাঁদিকেই মায়ের মন্দির। তো সকাল মায়ের মন্দির দর্শন করে নিন আপনারাও আমাদের সাথে। তো আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে ধরেছি, ডান দিকেই চলে যাচ্ছে ডানলাপের রাস্তা। আর দক্ষিণেশ্বর থেকে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে নিলাম, যে রাস্তাটি এয়ারপোর্টেও যায়। এই এয়ারপোর্টকে বাঁদিকে রেখে আমরা নিউ টাউন রাজারহাট হয়ে বিশ্ব বাংলা গেট থেকে ঠিক বাঁদিকে একটি রাস্তা সোজা চলে গেছে, সেই রাস্তাটাই ধরে নেব। এবং এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমরা কলকাতা থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়ে রাস্তা ধরবো। আমরা এখন এই বাসন্তী হাই রোডের উপরে দাঁড়িয়েছি টি ব্রেক এবং টয়লেট ব্রেকের জন্য। সবাই এখানে চা খাচ্ছে। এই ঠাকুর প্রণাম করেছি, ঘুরেছি, জল ছিল স্ট্র্যাট, শাশুড়ি মা চিৎকার। তো আর আমাদের আর 50 কিলোমিটার মতন বাকি। আর ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। দেখাতে পারি না, এই যে টুল আমাদের বেঞ্চি, এই দুটো এক্সট্রা বেঞ্চি নিয়ে এসছি আমরা। 6 জন এক্সট্রা, আমরা 26 সিটারের গাড়ি। এই টুলটা তখন দেখাতে পারি না, এই টুল করে আমরা বসে যাচ্ছি সবাই। আমাদের টিমের সব থেকে জুনিয়র মেম্বার, কি নাম?
বল, আমার নাম বলে দাও। ছোট রোনাল্ডো। ছোট রোনাল্ডো। তো ওয়েদারটা সকালবেলা আপনারা দেখেছিলেন, বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল। এখন কিন্তু আবার সুন্দর নীল আকাশ বেরিয়ে গেছে। তো আমরা চেয়েছিলাম একটু হালকা ইলশগুড়ি বৃষ্টি যেটাকে বলে, সেরকম একটা বৃষ্টি আমরা চেয়েছিলাম, কিন্তু সেরকম না। ওয়েদারটা খুবই পরিষ্কার হয়ে গেছে। তবে বর্ষাকাল যেহেতু আশা করি আবার বৃষ্টি হবে, আমরা বৃষ্টি চাইছি। তো বদখালি আর মাত্র 1 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আর ওয়েদারটা আবার মেঘলা করেছে, আর মেঘলা করেছে বলে আরো ভালো লাগছে, আমাদের মনটা সবাই আনন্দে নেচে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গদখালি এবং একে একে আমরা গাড়ি থেকে নেমে গাড়ি এখানেই পার্কিং করে আমরা এগিয়ে চললাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের আগে থেকেই লঞ্চ রাখা ছিল। তো আমরা পৌঁছে গেছি গদখালি, আর আমাদের গাড়ি দেখতে পেলেন পার্কিং লাগালাম আমরা। এখানে পার্কিং নিয়েছে 300 টাকা 2 দিনের জন্য। আমাদের যে ট্যুর অপারেটর আছে ওনারা আমাদের বাকি মেম্বারদের নিয়ে চলে গেছে ঘাটে। আমরা এখন যাচ্ছি। এই যে আমরা ঘাটে পৌঁছে গেছি, একদম সামনে 30 সেকেন্ডের হাঁটা পথ। আর আমাদের ওই যে লঞ্চ দেখতে পাচ্ছেন। লঞ্চে উঠে যে যার পছন্দ মতন একটা জায়গা নিয়ে আমরা সবাই বসে পড়লাম। এবার চলুন আপনাদের লঞ্চের ভেতরের অংশ থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি, অর্থাৎ যেখানে আপনারা ব্যাগ পত্র, নিজেদের লাগেজ এবং নিজেরা রেস্টও নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 4টের মতন খাট বিছানা দেওয়া আছে, বালিশ দেওয়া আছে। এখানে আপনারা চাইলে রেস্ট নিতে পারবেন। লঞ্চের এই কেবিনে কোনো ফ্যান লাগানো নেই, তার জন্য কিন্তু এখানে গরম লাগবে। তবে লঞ্চ যখন চলবে তখন কিন্তু সুন্দর হাওয়া আপনাদের গায়ে লাগবে। শীতকালে আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারবেন। লঞ্চের পেছন দিকে এই অংশটাই হলো ইঞ্জিন রুম কাম রান্নাঘর। আর এখানে দেখছেন গরম গরম একদম লুচি ভাজা হচ্ছে। লুচির সাথে কি আছে আজকে? চানা মটর, চানা মটর আছে, ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ, চানা মটর, আর কি মিষ্টি মিষ্টি আছে। মাছ কাটা হয়ে গেছে। ঠিক 10:30 নাগাদ আমাদের লঞ্চ ছেড়ে দেওয়া হলো ভ্রমণের উদ্দেশ্যে। খুলে নিয়ে রেখে খাওয়াটাই তুলতে হচ্ছে। হ্যাঁ করে খাচ্ছে। হ্যাঁ আমরা চলে সকালে টিফিন খেতে খেতে শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। এটাও একটা আমাদের নতুন অভিজ্ঞতা। লঞ্চে যেতে যেতে এরকম বৃষ্টির সম্মুখীন হওয়ার কিন্তু একটা আলাদা মজা। রান্নাঘরে তখন গলদা চিংড়ি, ইলিশ, মটন সহযোগে দুপুরের রান্নার তোড়জোড় চলছে। বর্ষাকালের বৃষ্টি, এই বৃষ্টি এই শুকনো। দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেলাম গোসাবা লঞ্চ ঘাটে। গোসাবায় আসার মূল লক্ষ্যই হলো এই গোসাবার একটি বড় বাজার এবং হ্যামিল্টন সাহেবের বাংলো এবং ডেকন সাহেবের বাংলো। 100 বছর আগে সুন্দরবনের জঙ্গলের সমবায় আন্দোলন শুরু করেছিলেন স্কটল্যান্ডের স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব নিজের জন্য এবং তার পরিবারের জন্য এই বাংলোটি তৈরি করিয়েছিলেন। প্রায় 1 কিলোমিটারের ব্যবধানে এই দুটি বাংলো অবস্থিত। আপনারা যারা শুধুমাত্র ডেকন বাংলো ঘুরতে চান তারা এই গোসাবা ব্লকের এই লঞ্চ ঘাটে আসলেই হবে। এই লঞ্চ ঘাটের অপোজিটেই ডেকন বাংলো অবস্থিত, দেখতে পাচ্ছেন। আর ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে 1 কিলোমিটার প্রায় গেলে আপনারা হ্যামিল্টন বাংলো পেয়ে যাবেন। বিশ্বখ্যাত এক কবি 70টি বসন্ত পার করেও যার অজানাকে জানার স্পৃহাও বিন্দুমাত্র কমেনি, তাই অসুস্থ শরীরেই তিনি ছুটে গিয়েছেন প্রত্যন্ত সুন্দরবনে এক সাহেবের আমন্ত্রণে। সাহেব সেখানে পল্লী উন্নয়নের কাজ করছেন। এদিকে কবিও তো পল্লী উন্নয়নে দীর্ঘদিন ধরে ভেবে চলেছেন, তাই তার খুব ইচ্ছা সেই কাজ সরজিমেন দেখে আসেন। সেই আকাঙ্ক্ষা নিয়েই তার সুন্দরবন যাত্রা। কবির নাম আমার আপনার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। তার সুন্দরবন যাত্রার দিনটি ছিল 1932 সালের 29শে ডিসেম্বর। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাবায় এসেছিলেন কবি। কবি শুনেছিলেন কৃষি, হস্তশিল্প, পশুপালন ইত্যাদির মধ্যে দিয়ে সুন্দরবনের এই এলাকার অর্থনীতিটাই পাল্টে দিয়েছেন স্কটল্যান্ডের এই সাহেব। তার অতিথেয়তায় কবি উঠেছিলেন কাঠের তৈরি সুদৃশ্য বেকন বাংলোয়। কবির স্মৃতি বিজড়িত এই বেকন বাংলো সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের কাছে এখন অন্যতম আকর্ষণীয় স্থান। তো বন্ধুরা দেখলেন আমরা
এই ডেকেন সাহেব আর হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে এই গোসাবা ঘাট থেকেই আমরা আবার আমাদের লঞ্চে উঠে যাচ্ছি। ভালো লাগছে? কেমন লাগছে এখন? শরীর কেমন আছে? শরীর ঠিক আছে, আর ভিউজটা আরো সুন্দর করে শরীরটা আরো ভালো হয়ে যাবে। বৃষ্টি আমাদের পিছনই ছাড়ছে না, চারিদিকে সাদা করে তুমুল বৃষ্টি। এক প্রকার আমরা প্রায় সবাই ভিজেই গিয়েছিলাম। আর এই বৃষ্টির মধ্যে চলে এলো গরম গরম মুচমুচে আমুদি মাছ ভাজা। মাঝে মাঝে নদী এখানে এতটাই চওড়া যে পার ঠিক মতন দেখা যায় না বললেই চলে। আমাদের প্রথম দিনের দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সর্ষে ইলিশ, গলদা চিংড়ির মালাইকারি এবং কেউ কেউ যারা ইলিশ মাছ খাননি তাদের জন্য পমফ্রেট মাছ ভাজা, এছাড়াও ডাল, ঝুরি আলু ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি ইত্যাদি। তো বন্ধুরা, আমরা দেখলেন লাঞ্চ করলাম। লাঞ্চে কী কী খেলাম সবই দেখতে পারলেন। ভালো হয়েছে, আর একটু বেটার হলে ভালো হতো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই এখন একটু গাড়ে এলিয়ে দিয়েছি। এখনকার ওয়েদারটা খুবই ভালো। দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল যে এখানে বসা যাচ্ছিল না। এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন। সকাল থেকে বেরিয়েছি, এখনও কোনো রেস্ট সেরকমভাবে হয়নি। এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা এখন অনেকটাই ঠান্ডা হয়েছে, গরম সেরকম নেই। আর এখন সবাই সামনে বসে যে যার মতন করে আড্ডা মারছে। দূরে জঙ্গল দেখা যাচ্ছে, চারিদিকে জল আর জল। এই জল দেখতে দেখতে আমরা অধৈর্য হয়ে পড়েছিলাম। আর বিকাল ঘনিয়ে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছিল, তাই আমরা ঠিক করলাম যে আমরা হোটেলে ফিরে যাব। তো আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যে। এখানে আমাদের হোটেল আছে, এখানে আজকে আমরা রাত্রিবাস করব। আর এই যে সবাই এখানে নামছে, দেখতে পাচ্ছেন। কার্তিক দা হেল্প করছে সবাইকে ব্যাগ দিতে। তো এখানে ফটোশুট চলছে, দেখুন। এই যে ফটোগ্রাফার, এই যে মডেল। এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে আমরা হোটেলে যাব। এত দূর জল চলে আসে না? শালিক পাখি দেখেছি, এটাকে দারুণ পোষ মানে। এই দেখুন একটা শালিক পাখি। দেখুন, তো আমরা টোটোতে উঠে গেছি। এখানে একটা টোটোতে 4 জন করেই নেয়। লঞ্চ ঘাট থেকে একটা কাঁচা রাস্তা ছিল, যেটা পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে আমাদের হোটেলে পৌঁছে যাওয়া যেত, কিন্তু কাদার জন্য আমাদের টোটো ভাড়া করতে হয়েছে এবং অনেকটা রাস্তা ঘুরে যেতে হয়েছে। তো অনেকটা পথ আমরা টোটোতে এলাম, আর টোটোতে এসে এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে হেঁটে যেতে হবে। সবাই হেঁটে গেছে। আর এখানে একটা খুব সুন্দর একটা মন্দির আছে, দেখুন, খুব সুন্দর একটা মন্দির। তো আমরা যে রিসোর্টটা থাকবো, সেই রিসোর্টে যাওয়ার রাস্তাটা ঠিক এরকমই। ধান কীভাবে বুনছে দেখুন। আর আমরা এসে গেছি রিসর্টে। রিসর্টটা দেখুন কত সুন্দর। সারাদিন লঞ্চে ঘুরে বৃষ্টিতে ভিজে এবং রোদ্রে পুড়ে গরমে আমরা প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর অবশেষে এরকম একটি সুন্দর রিসোর্ট আমরা যে পাবো আমরা আশাই করতে পারিনি। রুমটা আপনাদের আমি পরে দেখাচ্ছি, আগে চলুন ঘুরে নেবেন আমাদের এই রিসোর্টটা। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। জলাশয়ের উপরে এই যে গোল মতন যে জায়গাটা দেখছেন, এখানে আপনারা হই হুল্লোড়, নাচ গান এবং খাওয়া দাওয়া করতে পারবেন। এই ব্রিজটার উপর দিয়ে গেলেই এই রিসোর্টের পিছন দিকে যে সবুজে ভরা যে ধান ক্ষেত আপনারা কিন্তু দেখতে পারবেন এবং এখান থেকে পুরো রিসর্টের একটা সুন্দর ভিউ আপনারা পাবেন।
আমাদের রাতের মেনু ছিল মাটন বিরিয়ানি, স্যালাড এবং চিকেন কষা। যদিও কলকাতা স্টাইলে বিরিয়ানিটি হয়নি, চালটা সম্পূর্ণই আলাদা ছিল, তবুও খাওয়া গেছে। খুব একটা যে খারাপ হয়েছে বা খুব একটা ভালো হয়েছে সেটাও বলবো না, মোটামুটি চলে গেছে। আর আজকের রাতে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। গতকালে আপনাদের এই রিসর্টের সুন্দরবন বেকনসের রুম আমি দেখাইনি, তো আজকে আপনাদের একটি রুম আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুমই একই, তবে রুমটা একটু অগোছালো, কিন্তু খুব সুন্দর পরিপাটি এবং খুব বড় রুম। দেখে নিন একবার। প্রত্যেকটি রুমে এসি রয়েছে এবং বাথরুমগুলো প্রত্যেকটারই আধুনিক মানের গিজার রয়েছে এবং প্রত্যেকটা খাটে আপনারা 3 জন করে শুতে পারবেন, অর্থাৎ এক একটা রুমে 6 জন করে খুব ভালোভাবেই থাকতে পারবেন। তো গুড মর্নিং বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। পার্সোনাল কারণে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, রাতে আমরা খাওয়া দাওয়া করেছি, বিরিয়ানি খেয়েছি, মটন বিরিয়ানি, সেটাও আমি সেরকমভাবে দেখাতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রাত কাটিয়ে আজকে 28 তারিখ আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি লঞ্চের উদ্দেশ্যে। কয়েকটি পয়েন্ট আছে, ওয়াচ টাওয়ার আছে, সেগুলো আমরা আজকে দেখবো। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরও দেখাবো। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ইলশি গুড়ি বৃষ্টি যেটাকে বলে, এরকম বৃষ্টিতে আমি হেঁটে যাচ্ছি এখন। আর এই ওয়াচ টাওয়ারে যেতে গেলে কিন্তু পারমিশন করাতে লাগে আধার কার্ড দিয়ে। যেই কজন যাবেন সে কজনের প্রত্যেকের কিন্তু আধার কার্ডের জেরক্স অবশ্যই নিয়ে আসবেন এই ওয়াচ টাওয়ারগুলোতে, নাহলে কিন্তু আপনারা পারমিশন পাবেন না। আর আপনাদের সাথে সরকারি গাইড থাকবে, ওনারাই কিন্তু আপনাদের দেখাবে এবং পারমিশনগুলো আপনাদের বোর্ড অপারেটর যারা আছে তারাই কিন্তু এই পারমিশনগুলো করে দেবেন। তো সাথে অবশ্যই কিন্তু আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন। আর আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন এবং লাস্ট দিন। আজকে আমরা বিকালে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। নদীর পাড়ে বসবাস করা কি যে কষ্টকর, আর এই সুন্দরবনের জনজীবন কত যে কষ্টের জীবনযাপন, চোখে না দেখলে বোঝা যায় না। এইসব জায়গাগুলো দেখছেন না, সব কিন্তু জোয়ার ভাটা জল ভরে যায়। এরকম জায়গায় মানুষের বাস, কিছু থাকে না। যখন জোয়ার ভাটা হয় বা বন্যা হয়, ঝড় হয়, তখন এগুলো কিচ্ছু থাকে না। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6,517 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পাটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা ও উত্তর 24 পরগনা জেলা নিয়ে গঠিত। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। জীব বৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8টি উভয়চর প্রাণী। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। চলুন এগিয়ে চলুন। তো আমরা বর্তমান যে প্লেসটা আছি, প্লেসটার নাম হলো সজনেখালি। এখানে প্রথমে দেখবেন এই পুকুরে আমাদের কিছু সামুদ্রিক কচ্ছপ আছে, যেটাকে বলা আপনার বালি কাটা। অ্যাকচুয়ালি এই প্রজাতিটা আমাদের খুব রেয়ার হয়ে যাচ্ছিল। এই প্রজন্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখানে হ্যাচিং সেন্টার করে রাখা আছে। এখানে মেল, ফিমেল এবং বাচ্চা মিলে প্রায় টোটালি 100-র মতো আছে। দেখবেন যে মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জলের উপরে উঠছে, একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, আমি একটু বলে নিই। সাদা দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার ফিমেল, যেগুলো মুখগুলো কালো দেখবেন। এরপরে যাবো আমরা ওয়াস্টার থেকে জঙ্গলি ভিউটা দেখতে পাবো। যেতে যেতে লেফট সাইডে পুকুরে আমাদের 3টে কুমির আছে, বাচ্চা কুমির আছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের বড় কুমির ছিল, তো এরা প্রতিনিয়ত লড়াই করতো, যার ফলে সেই কুমিরগুলোকে আমাদের নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।
বন্ধুরা, আমি আগেও বলেছি আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি সেরকম ভাবে এই সুন্দরবন ট্যুরের ভিডিওটি ইনফরমেটিভ করে তুলতে পারিনি। বিশেষ করে ট্যুর অপারেটর কিভাবে আমাদের এই ট্যুরটা করিয়েছে তাদের ডিটেলস আমি দিতে পারিনি। এই জন্য আমি আবার একবার দুঃখিত আপনাদের কাছে। আমরা সুন্দরবন ঘুরেছি, সেই ঘোরার অভিজ্ঞতাটাই আমি শুধু তুলে ধরেছি, কিন্তু বাদ বাকি ডিটেলস আমি আর দিইনি ভিডিওতে। সুন্দরবনের এই ট্যুরটি সম্পূর্ণরূপে কাস্টমাইজ ট্যুর ছিল, অর্থাৎ আমরা নিজেরাই ঠিক করেছিলাম যে আমরা কিভাবে ঘুরবো। তো তার জন্য একটাই সুবিধা হয়েছে, আমাদের গ্রুপে 3 জন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আমরা ঠিক করেছিলাম আমরা সজনেখালি হয়ে যাওয়ার পরেই আমরা ফিরে যাব আমাদের গদখালির উদ্দেশ্যে, যেখানে আমাদের গাড়ি পার্ক করা ছিল। ধন্যবাদ জানাই আমাদের গ্রুপের সমস্ত মেম্বারদের যারা এই ডিসিশনটা হাসি মুখে মেনে নিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে ইনফরমেটিভ না হওয়ার জন্য আমি আর একবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে। আর হ্যাঁ, আগামী শীতকালে আমি চেষ্টা করব আপনাদের জন্য একটি ইনফরমেটিভ সুন্দরবনের ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, ধন্যবাদ।